জনগণের যে পারসেপশন অ্যাবাউট ইনফ্লেশন সেটা কিন্তু স্থিতিশীলতা আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের নাম্বার বলতেছে যে ইনফ্লেশন বেড়ে গেছে গত মাসে, কিন্তু সেটা কিন্তু সাধারণ মানুষের ইসের মধ্যে পড়ে না। কারণ 99% অফ দ্য 99 মানে 100টা প্রোডাক্ট হলে একটা প্রোডাক্ট বাদ দিলে আর সবগুলোর দামই কিন্তু স্থিতিশীল বা কমেছে, কিন্তু একটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে, এবং সেটার কারণে আমাদের এই মূল্যস্ফীতির এই চাপটা আমরা অনুভব করছি। কাজে এই জায়গাটাতে আমাদেরকে আরেকটু নজর দিতে হবে কিভাবে এগ্রিকালচার সাপ্লাইটাকে আমরা প্রেডিক্টেবল করতে পারি। আমদানি নির্ভরতা আমাদের যায় নাই, যাবেও না, এবং আমদানিকে একটা প্রাইস স্টেবিলাইজেশন টুল হিসাবে ব্যবহার করতে হবে। যে জায়গাটায় আমি সরকার হয়েও বলবো সরকার ভুল করে সেটা হচ্ছে আমদানি নীতিতে আমরা ওই বছরের শেষে যখন দাম বাড়ে তখন আমরা ছেড়ে দেই, আমদানি করতে দেই। আরে বাবা, দামটা আগের থেকে তো আমি ছেড়ে দিতে পারি। কথাটা হলো আমি সরকার বাংলাদেশের যে দাম আছে আমদানি বিদেশ থেকে দামের উপর আমি 20% ট্যাক্স বসিয়ে দিই, যে ইচ্ছা আনবে। বাংলাদেশের দাম কৃষকের কাছে 20%, বিশ্ব বাজারে চাইতে 20%-এর বেশি তো হওয়ার দরকার নাই। এইটার দিকে এশিওর করে আমরা আমদানি নীতিকে উন্মুক্ত করে দিতে পারি, কিন্তু আমরা কিন্তু সেটা করি নাই। আমরা এখনো কেস বাই কেস, ইয়ার বাই ইয়ার করতে গিয়ে যেটা হয় ওই বছরের একটা সময় যে চালের দাম স্পাইক করে এবং তখন আমরা নড়ে চড়ে বসি, এবং বাই দ্য টাইম আমদানি আসে বছর শেষ, তখন নতুন চাল চলে এসছে। তো এই ভুলটা আমরা আবারও করতে যাচ্ছি। আমি এর ব্যাপারে কথাও বলেছি ফাইন্যান্স অ্যাডভাইজারের সাথে, যেটাকে আমাদের একটু দ্রুততার সাথে করতে হবে। তা না হলে পরে এখানে আমাদের যে মূল্যস্ফীতির প্রয়াস, সাপ্লাই সাইডটাকে আমরা কিন্তু ম্যানেজ করছি না প্রপারলি। কৃষি ঋণ আদায়ের নীতিমালার ক্ষেত্রে আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। আমি ব্যাংকারদের সাথে বসতে বলবো আমাদের কর্তৃপক্ষকে, যেটাকে ক্রপ সাইকেলের সাথে সিনক্রোনাইজ করা। স্ট্যান্ডার্ড লেন্ডিং প্র্যাকটিসের সাথে মিলানো যাবে না। একটা ক্রপ যদি আমার মিনিমাম 4 মাস লাগে, 120 দিনের নিচে কোনো ধান আসবে না, পাটও আসবে না। আমাকে ক্রপ সাইকেল যদি 120 দিন হয়, 4 মাস, সাথে আমাকে বিক্রি করার জন্য আরো 2 মাস সময় দিতে হবে, তাহলে 6 মাসের একটা ক্রপ সাইকেল আমি করতে পারি। এবং এটা শুরুটা হবে ক্রপ আগে এবং 6 মাস সামনে রেখে তাকে দিতে হবে। এখানে 3 মাসের সাইকেল করলে এখানে কিন্তু কৃষকের জন্য এটা পরিবেশ বান্ধব হবে না, তার সাথে তার যে বিজনেস সাইকেলের সাথে এটাকে মিলাতে হবে আমাদের। এটা আমাদের কৃষি ঋণের যে নীতিমালা সেখানে একটু পরিবর্তন করে আমরা এটা নিয়ে আসতে পারি খুব সহজেই। সুদ মওকুফের ব্যাপারে আমাদের নীতিমালাটা নিয়ে ভাবতে হবে যে এটা কিভাবে করলে পরে আমরা মোরাল হ্যাজার্ড ক্রিয়েট না করে, অর্থাৎ আমরা ইনসেন্টিভাইজ করতে চাই না যে কৃষক তার ঋণ শোধ করবে না, আবার অ্যাট দ্য সেম টাইম কিভাবে করলে পরে সেইটাকে আমরা আমলে নিয়ে একটু স্বস্তির জায়গায় তাদেরকে দিতে পারি। এটা নিয়ে বসতে হবে, ভাবতে হবে। আমি এখানে কিছু কমিট করব না, আমি বলবো আপনাদের সাথে আমাদের কর্মকর্তারা বসুক, আমরা বসি, আমরা একটু চিন্তা করে দেখি কিছু করা যায় কিনা, করা গেলে আমরা করার চেষ্টা করব। কন্ট্রাক্ট ফাইন্যান্সিং বা কন্ট্রাক্ট সিস্টেমটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কৃষকের কাছে যদি আমার ফিডের দাম কমাতে হয়, যদি আমার এগ্রিকালচারাল ইনপুটের দাম কমাতে হয়, আমাকে কিন্তু তাদেরকে কন্ট্রাক্ট ফার্মিং আনলে পরে আমরা তাদেরকে টেকনোলজি ট্রান্সফার করতে পারি। বিকজ যারা কন্ট্রাক্ট ফার্মিং করছে তারা তো রিসার্চটা করে ফেলেছে, তাদের হাতে আছে, এটা তাদের লোক আছে এক্সটেনশন সার্ভিস দেওয়ার জন্য। সরকারের উপর ডিপেন্ড করতে গেলে হবে না। তো এই জায়গাটায় আমি বরং বলবো যে এখানে আমাদের আরো বেশি কাজ করার স্কোপ আছে। এটাকে আমরা প্রমোট করতে পারি। এটার মাধ্যমেই একমাত্র যদি আমি মনে করি যে আমাদের যে খামারিরা মুরগি চাষ করছেন, যে খামারিরা মাছ চাষ করছেন, তাদেরকে যদি সত্যিকারের সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট দিতে হয়, কন্ট্রাক্ট ফার্মিং ইজ দ্য বেস্ট ওয়ে। কাজে কন্ট্রাক্ট ফার্মিংটাকে আমাকে পপুলারাইজ করতে হবে এবং যারা করছেন তাদেরকে উৎসাহ দিতে হবে, আরো যারা আসে উদ্যোক্তা সেটাকেও আমাকে দেখতে হবে, এবং ফাইন্যান্সিংটাকেও আমাকে এগ্রিকালচারাল ফাইন্যান্সিং এর মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এটা কর্পোরেট ফাইন্যান্সিং না, ইট ইজ অন লেন্ডিং আলটিমেটলি সার্ভিসেস থ্রুতে, যে সার্ভিসগুলো মার্কেট থেকে পাওয়া যায় না। আমি হোলসেলে, আমি তো দেখেছি হিসাব করে, যদি আমাকে ফিড, সেটা গরুর খাবারই হোক মুরগির খাবারই হোক, অ্যাজ এ ফার্মার যদি কিনতে হয় একটা দাম, আর যদি কর্পোরেট সেক্টর থেকে কেনা হয় আরেকটা দাম।
এবং কোনোদিনও ওই কর্পোরেট সেক্টরের সাথে বড় বড় যারা আছেন মুরগি প্রডিউসার, যারা 1 লক্ষ 5 লক্ষ 20 লক্ষ প্রডিউস করেন, আর যারা 200 500 1000 করেন, কোনোদিন তারা কম্পিট করতে পারবে না। দিস ইজ অ্যান আনইভেন কম্পিটিশন। অনলি ওয়ে এটা কিছুটা ব্রিজ করা যাবে যদি কন্ট্রাক্ট ফার্মিংটা এখানে আমাদেরকে সাপোর্টটা দেয়। তা না হলে আলটিমেটলি খামারিরা, যে খামারই হোক, তারা কিন্তু বিজনেসে টিকে থাকতে পারবে না। রিফাইন্যান্সিং স্কিমের ব্যাপারে আমি বলবো যে এখানে দুটো ফ্যাক্টর। একটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের রোল কিন্তু এটা না, বাংলাদেশ এটা রোলটা হবে গভর্নমেন্টের, সরকারের এগ্রিকালচার পলিসির পার্ট হিসেবে এটা আসা উচিত, বাজেটের এটার অ্যালোকেশন থাকা উচিত। এটা বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স শিটে এইসব জিনিস নেওয়াটা এটা আন্তর্জাতিক নীতিমালার সাথে সাংঘর্ষিক। এবং আমাদের সাথে IMF এর একটা প্রোগ্রাম আছে যেটার কারণে আমাদের কিছু লিমিটেশনস তারা সঙ্গত কারণে দিয়েছে, এটা আমি অমত নই এটার সাথে, যে আমাদের রিফাইন্যান্সিং স্কিমগুলো স্কোপ কমিয়ে আনতে। বাংলাদেশ ব্যাংক লেড রিফাইন্যান্সিং, সরকার যদি দিতে চায় উইদিন দ্য বাজেট রেখে তারা যত ইচ্ছা রিফাইন্যান্সিং করবে, সেটাতে কোনো আপত্তি কিছু নেই। যত ইচ্ছা সাবসিডি দিবে, সেটা আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ ব্যাংক ক্যান ম্যানেজ ইট অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে রিফাইন্যান্সিং স্কিমটা, এটাকে তারা ডিসকারেজ করছে এবং এটার সাথে আমিও একমত। এগ্রিকালচারাল CSR এটা আমরা বিবেচনা করব যে কতটুকুর মধ্যে এটাকে রাখা যায়, যদি এটাকে সেপারেট করতে হয়, অন্য কোথা থেকে কিছু কমিয়ে বা আদার আইটেমটাকে কিছু কমিয়ে একটা ব্যালেন্স অ্যামাউন্ট আনা যায় কিনা, সেটা আমরা বিবেচনা করব। কৃষি বিমা নিয়ে আমি খুব একটা উৎসাহী নই, কারণ আমাদের আসল বিমাই চলছে না। কৃষি বিমা ইজ ইনহেরেন্টলি রিস্কি এবং এটাকে ম্যানেজ করার মতো যে যোগ্যতা, যে ক্যাপাসিটি, এটা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কোনোদিনও হবে বলে আমার মনে হয় না। আপাতত আগামী 10 বছর আমি কোনো সম্ভাবনা দেখছি না, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। কাজে এটা নিয়ে আমি কিছু বলবো না। যদি তারা করতে পারে, দে আর মোস্ট ওয়েলকাম, বাট আমি খুব একটা এখানে ভবিষ্যৎ দেখছি না। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটের থ্রুতে ব্যাংকরা লেন্ডিং করবেন, এটাতে আমাদের আপত্তির কিছু নাই, আপনারা করুন। কারণ সব ব্যাংকেরই এই ক্যাপাসিটি নাই টু গো টু দ্য ডোর টু ডোর এই সার্ভিস দেওয়ার জন্য, আর বিদেশি ব্যাংকগুলো তো নাই, সেটা থাকবেও না। তো কাজে এটাকে আপনারা করেন, কিন্তু আপনারা চেষ্টা করেন আরো এটাকে পরিমাণটাকে বাড়িয়ে কিভাবে অ্যাক্সেস টু ক্রেডিটটাকে বাড়াতে পারেন এগ্রিকালচার সেক্টরের জন্য, সেই লাইনে চেষ্টা করা। এখানে যেটা হবে যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর ক্রেডিট রেটিং থাকতে হবে, অর্থাৎ দে মাস্ট, যারা নিচে টাকা তারা যেন 100% কমপ্লায়েন্ট হয়। হ্যাঁ, এটা করা সহজ এবং এটা আপনারা অবশ্যই করতে হবে। এখানে কোনো রিল্যাক্সেশন করা যাবে না, অর্থাৎ তারা 100 কোটি টাকা নিয়েছে, 100 কোটি টাকা বুঝিয়ে দিতে হবে, যেটুকু সুদ দিতে হবে সেটুকু সহ, বাকিটা তাদের ঘাড়ে, তারা লাভ করলে লাভ করবে, সব রাখবে, কিন্তু ব্যাংকের টাকাটা যেন তাদেরকে বুঝিয়ে দিতে। এবং কোনো ধরনের ফেলিয়ার হলে দ্যাট শুড বি রিপোর্টেড CIB-তে, ওই ইনস্টিটিউশনের CIB রিপোর্ট থাকতে হবে, সেটাকে রিপোর্ট করতে হবে। আর আমরা তো MFI ক্রেডিট রেটিং যাচ্ছি, এটা শুরু হবে এবং এটার মাধ্যমে ইউ উইল গেট ওই সাপোর্টটা পেয়ে যাবেন আগামীতে। তো যাই হোক, আমরা মনে করি যে এগ্রিকালচার সেক্টরের ক্রেডিট এক্সপেনশন ইজ এ ভাইটাল এরিয়া। প্রাইসেস স্টেবিলিটির জন্য আমাদেরকে এগ্রিকালচার ক্রেডিট সাপোর্ট দিতেই হবে, আর একটু বাড়াতে হবে। তাদের শেয়ার, ন্যায্য শেয়ারটা তারা পাচ্ছে না কৃষকরা। আমরা মুখে কথা বলি, কিন্তু কার্যত এটা দৃশ্যমান। কিভাবে করা যায় সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং মার্কেট সিস্টেমটাকে রেখেই করতে হবে। সাবসিডি দিয়ে দিয়ে বেশি দূর যাওয়া যায় না, যাওয়া যাবে না। সরকার 4% দিতে পারে, যত ইচ্ছা দিক, কোনো আপত্তি নেই আমার, কিন্তু সেটা দিয়ে আমি বেশি দূর যেতে পারবো না। সেটা দিয়ে আমি হয়তো এই এখনকার যে 4%-এর নিচে আছি সেখানেই থাকতে হবে। আমাকে বাজার ভিত্তিক লেন্ডিংটাকে বাড়াতে হবে, যদি আসলেই এগ্রিকালচারের শেয়ার টু ক্রেডিট বাড়াতে হয়। এখানে আমি মনে করি যে মেইন চ্যালেঞ্জ হচ্ছে অ্যাক্সেস টু ক্রেডিট, নট দ্যাট মাচ দ্য ইন্টারেস্ট রেট। কাজে আমাদেরকে অ্যাক্সেস টু ক্রেডিটটাকে বাড়াতে পারলেই আমরা অনেকখানি আগে পারবো।
আজকে তো স্যার আমরা গণমাধ্যমে রিপোর্ট দেখলাম স্যার যে আপনি ওটা এখন না বললাম, কৃষি ঋণ নিয়ে একটু প্রশ্ন উত্তর দিই। ওটা চলমান প্রক্রিয়া, আমরা প্রসেসে আছি। হ্যাঁ, কিছু ব্যাংকের একীভূত করতে হবে আমাদেরকে, সেটা সিদ্ধান্ত আমরা মোটামুটি বাংলাদেশ ব্যাংকে নিয়েছি। আমরা এখন সরকারকে আমরা অবহিত করে আমরা এটা এগিয়ে দেবো সামনে। না, ওটা তো বলা যাবে না এখন। আচ্ছা, আমরা কৃষি ঋণের ফোকাস করি প্লিজ। স্যার আপনার থেকে মোটামুটি আমরা নিউজ পেয়ে গেলাম স্যার, মানে মোটামুটি মূলত স্যার কৃষি ঋণে আমাদের যে মানে আমাদের জানা ছিল সেটা মোটামুটি বইতেও আছে, আপনিও বললেন স্যার। আমরা স্যার একটু এই মানুষের খুব আগ্রহ স্যার অন্তত এই একীভূতকরণ নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক। আমরা যেটা বলবো, আতঙ্কের কিছু নাই, সবার আমানত নিরাপদ পাবে, আসল নিয়ে কোনো চিন্তার বিষয় নয় এখানে। এখনকার চাইতে বর্তমানে যে অবস্থা তার চাইতে এটা অবস্থা অনেক ভালো হবে। সরকারিকরণ হয়ে গেলে সরকারি দায়িত্বভার নিয়ে নিবে, কাজে এখানে চিন্তার কোনো কারণ নাই। ডিপোজিটররা নিশ্চিন্তে থাকতে পারেন, এটুকুই আপনাদের মাধ্যমে আমি বলবো। ধন্যবাদ। অন্য প্রশ্ন করলে থাকে বলুন। না, আর এই বিষয়ে কিচ্ছু বলবো না, এটা এখনো সিদ্ধান্ত হয় নাই, সে বিষয়ে আমি প্রিম্যাচিউর কোনো ঘোষণা দিব না। হ্যাঁ বলুন। অনুরোধ করছি, দুইটি বেশি কোশ্চেন করবেন না এবং কোশ্চেনগুলো অবশ্যই কৃষি ঋণ সংক্রান্ত হতে হবে। এবং আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়রা, আপনারা ইচ্ছে করলে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতেও পারেন, আবার ব্যস্ততা থাকলে চলেও যেতে পারেন। সবাইকে ধন্যবাদ। স্যার আমি রিজভিনা ওয়াচ চ্যানেলে কাজ করি। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। স্যার আপনি স্যার ইন্স্যুরেন্স নিয়ে তো যে কথাটা বললেন, কিন্তু স্যার কৃষিতে ইন্স্যুরেন্স তো নিরুৎসাহিত করছেন কিনা আপনি স্যার? দেখুন, আমি নিরুৎসাহিত করছি না, উৎসাহিত করছি না, আমি বাস্তবের কথা বলছি। বহু বছর ধরে আমি শুনে আসছি বাংলাদেশে কৃষিতে বীমা আসবে, কোথায়? বাস্তব চিত্র হচ্ছে আমাদের দেশের যে বীমা কোম্পানিগুলোর যে দক্ষতা, তাতে এই পর্যায়ে কৃষি বীমা করার মতো যে দক্ষতা লাগবে, যে ধরনের আনসার্টেনিটি সেখানে বিরাজ করছে, যে ধরনের ক্যাপাসিটি টু পে প্রিমিয়াম, এখানে ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি আসবে না। কাজে এখানে এটা চিন্তাটা করাটা আমার মনে হয় না যে খুব একটা প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত। এটা আমি বাস্তবতা, আমি তো চাই হোক, কিন্তু চাইলেই তো সবকিছু হবে না, আমাকে বাজারের কথা, বাস্তবতার কথা চিন্তা করতে হবে। পরবর্তী প্রশ্ন। ঠিক আছে, ধন্যবাদ। স্যার আমি সাইফুল, সময় টিভি রিপোর্টার। স্যার কৃষি ঋণের ক্ষেত্রে যারা অনেক কৃষক জানেন যে তাদের শিক্ষা বা যোগ্যতা অনেক কম থাকে, ওই সময় নানান রকম মানে তথ্য দেওয়ার ক্ষেত্রে তারা জটিলতায় পড়ে। এই জিনিসটা নিরসনে কি কোন রকম কাজ করবেন কিনা? এটা একটা ভালো বিষয়। আমি মনে করি যে সিম্পলিফিকেশন, যে অ্যাপ্লিকেশন ফর্ম ইত্যাদি, এটা একটা আমরা দেখতে পারি ব্যাংকারদের সাথে বসে, যে আরো সহজীকরণ করার স্কোপ আছে কি না। হ্যাঁ, টিপসই দিয়ে করে ফেলা বা কিছু একটা, এটা সহজীকরণ হতে করা সম্ভব হবে। আমরা একটু দেখবো আবার রিভিজিট করে। 2 নম্বর যে জিনিসটা আমরা পর্যন্ত সিআইবি রিপোর্ট লাগতো না, এবার এই বিধানটা তুলে দিয়েছেন, এতে তো আরো নিরুৎসাহিত হবে কিনা স্যার একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা তো গত বছরের লক্ষ্যমাত্রায় পুরোপুরি অর্জন করতে পারেন, এই কিছু বাকি আছে, যদিও আপনি সন্তুষ্ট, কিন্তু এতে স্যার লক্ষ্যমাত্রায় আরো বাধা আসবে কিনা আপনি কি মনে করছেন? দেখুন, আমি যেটা বলবো যে সিআইবি রিপোর্টের ক্ষেত্রে তো আমরা কত 2.5 লক্ষ টাকা পর্যন্ত তো ফি মাফ করে দেওয়া হয়েছে, চার্জ থাকবে না। সিআইবি রিপোর্ট থাকবে কিন্তু চার্জ থাকবে না, কাজে অসুবিধাটা কি? আর 2 নম্বর হচ্ছে যে লক্ষ্যমাত্রার ব্যাপারে তো আমি বলেছি, লক্ষ্যমাত্রাটা আমাদের আরো একটু উচ্চবিলাসী হতে হবে। লক্ষ্যমাত্রাটার আমি 99% হলে পরে আমি স্যাটিসফাইড। যে কোনো পরীক্ষা আমি 99 নম্বর পেলে আমি কিন্তু স্যাটিসফাইড। কিন্তু কথা হলো কার 99? আমি 10 টাকার 99% নাকি আমি 10,000 টাকার 99%? লক্ষ্যটা কোথায় সেটা আগে ঠিক করতে হবে। ধন্যবাদ। আর